দর্শক মণ্ডলী, বৈচিত্র্যময় প্রকৃতির একটা বড় অংশ হলো বনভূমি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই বনের উপর নির্ভরশীল। তবে নানাবিধ কারণে আমাদের বনভূমিগুলো বর্তমানে ভালো অবস্থায় নেই। বনভূমি সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রতি বছর 21শে মার্চ বিশ্বব্যাপী একযোগে আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় আমাদের দেশেও নানা মৌখিক কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হবে আন্তর্জাতিক বন দিবস। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ ইউনুস আলী এবং ডক্টর জসিম উদ্দিন, অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইউনুস ভাই, এবারের যে প্রতিপাদ্য বন দিবস উপলক্ষে, এই প্রতিপাদ্যটা কি এবং আমাদের দেশের বন সংরক্ষণের জন্য এই বন দিবস কতটুকু গুরুত্বপূর্ণ? এবারের প্রতিপাদ্য বিষয় ফরেস্ট অ্যান্ড ওয়াটার। বিশ্বব্যাপী মানুষ যাতে পাহাড়গুলিতে বন রাখে, বিকল্প কোনো ভূমি ব্যবহার তারা উৎসাহিত না করে, যে পানির উপর যে সার্বজনীন নির্ভরশীলতা এবং বন যে পানির আধার, সেই বিষয়টি আসলে সচেতনভাবে ব্যবহার করার জন্য আমরা জাতীয়ভাবে এবং স্থানীয় পর্যায়ে এই বিষয়টা আমরা সচেতন করে তুলব। এটি আমাদের বাংলাদেশের এই বছরের কার্যক্রম। মূলত এবার আপনারা কী ধরনের কর্মসূচি রেখেছেন এই দিবসকে উপলক্ষ করে? আমরা কার্যক্রম শুরু করতে চাচ্ছি। আমরা কিছু টেলিভিশনে কিছু আলোচনা অনুষ্ঠান করব, আমরা কিছু পোস্টার তৈরি করব, আমরা কিছু ব্যানার তৈরি করব এবং একটি আলোচনা অনুষ্ঠান করব, একটি সেমিনার করব। এছাড়া আমাদের আরও কিছু পরিকল্পনা আমাদের রয়েছে, যে আমরা কিছু ভিডিও ক্লিপিং আমরা রাখব বিভিন্ন ফরেস্টের উপরে, কিভাবে ফরেস্ট থেকে পানি উৎপাদিত হয় এবং যে সমস্ত জায়গায় বন নেই সেখানে কিভাবে নদীগুলো শুকিয়ে যায়, সেখানে কিভাবে স্ট্রিমগুলো হারিয়ে যায়। মানুষ প্রাগৈতিহাসিক কাল থেকেই পানির উপর নির্ভরশীল, পানি ছাড়া জীবিকা চলে না। কিন্তু এই পানির মূল আধার, পানি যেখানে সৃষ্টি হয়েছে, সেটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই আপনি এই পাহাড়, এবং সেই পাহাড়ে এবং বৃক্ষ থাকবে, বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকবে, তাহলে সেখানে একটা আইডিয়াল অবস্থা থাকবে যেখানে পানি সৃষ্টি হবে। সাধারণ মানুষ এই পানির গুরুত্ব এবং বনের গুরুত্ব তারা একই সাথে বোঝেন যখন তারা পাহাড়ের কাছে যান, পাহাড়ে যারা বসবাস করেন, পাহাড়ের নিকটবর্তী যাদের আবাস। অবশ্যই, আসলে বন, পাহাড় এবং পানি, এর মধ্যে আসলে একটা যোগসূত্র আছে। জি ডক্টর জসিম উদ্দিন, আমাকে একটু বলবেন আমাদের বাংলাদেশের বনগুলোর কি অবস্থা এখন? মোটামুটি আমরা যদি বলি বাংলাদেশের এই মুহূর্তে বন, আমরা প্রায় 7 প্রকারের বনের কথা বলতে পারি। যেমন আমাদের পাহাড়িয়া বনাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, গ্রেটার চিটাগাং হিল ট্র্যাক্টস, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং গ্রেটার সিলেট বলতে আমরা বুঝি সিলেটের হবিগঞ্জ, মৌলবাজার এবং সিলেট। এই জায়গায় হচ্ছে আমাদের পাহাড়িয়া বনাঞ্চল। এর পরে আসে আমাদের সমতল ভূমির পত্রজরা বনাঞ্চল, মানে বিশেষ করে গ্রেটার ঢাকা, বিশেষ টাঙ্গাইল, ময়মনসিংহের শেরপুর এবং উত্তরবঙ্গের অনেকগুলো জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন রাজশাহীতে আছে, দিনাজপুরে আছে, আপনার ঠাকুরগাঁ পর্যন্ত ছোট ছোট প্যাচ হয়ে আছে। এবং সেই বনেরও বৈচিত্র্য একটু ডিফারেন্ট। সেখানে আবার ম্যাক্সিমাম প্রায় 90% শাল জাতীয় বৃক্ষ দ্বারা আচ্ছাদিত। আবার আমাদের দক্ষিণাঞ্চলে যদি আপনি দেখেন, ন্যাচারালি লবণাক্ত ভূমিতে আমাদের সুন্দরবন, সুন্দরবনের বৈশিষ্ট্যগত দিক থেকে এবং প্রজাতিগত দিক থেকে সেগুলো টোটালি আবার অন্যান্য বনাঞ্চল থেকে আমাদের ডিফারেন্ট। এই হচ্ছে আমাদের মোটামুটি ন্যাচারাল। এছাড়াও আমাদের জলাভূমিতে, বিশেষ করে মিঠা পানিতে, যেমন রাতারগুল এবং টাঙ্গুয়ার হাওরে, সেখানকার গাছগুলো আবার বনভূমির গাছ থেকে একটু ডিফারেন্ট। যেমন আপনার হিজল, বরুণ, করজ, পিডালি, আর ছোট গাছের ভিতরে আছে যেমন বিশেষ ধরনের গোলাপ পানিতে হয়, আবার নল খাগড়া জাতীয় কিছু গ্রামীণের ঘাস সেখানে ভালোভাবে জন্মে আছে। এগুলো মোটামুটি আমরা বলতে পারি ন্যাচারাল বনের প্রকার। এছাড়াও আমাদের বন বিভাগ কর্তৃক কিছু বন সৃজন করেছে যেগুলো ভালোভাবে হয়েছে, আমাদের কোস্টাল বেল্ট প্লান্টেশন। এছাড়াও আমাদের 50টার মতো আপনার সংরক্ষিত বনাঞ্চল আছে বাংলাদেশে, যেগুলো বিভিন্ন নামে, যেমন ন্যাশনাল পার্ক, সাফারি পার্ক, তারপরে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি,
ইত্যাদি নামে সেগুলো সংরক্ষিত আছে। একটা দেশের ব্যালেন্সের জন্য 25% দরকার, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা এই আমাদের ন্যাচারাল বন, কৃত্রিম বন এবং মানুষ দ্বারা সৃষ্ট বাড়িঘরের বন, রাস্তাঘাট সব মিলে প্রায় 17% মতো আমাদের ফরেস্ট কভার আছে, যেটা আমাদের প্রকৃতি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া চিটাগাং হিল ট্র্যাক্সও আমাদের মনে হয় 2-3টা বড় এখনও ন্যাচারাল রিজার্ভ আছে, যেমন কাসালং মাসালং ফরেস্ট, তারপরে পাবলাখালী ফরেস্ট, মাতামুহুরি, সেখানে একটা বড় ধরনের ফরেস্ট এখনও আছে। এগুলো এখন আমাদের বেশ রিচ বলে মনে হয় আর কি। ডাটা হয়তো আমাদের এখন হাতে নেই, হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো এক সময় হাতে ডাটা নিয়ে আসবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই 17%কে 25%-এ নেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট যেভাবে অ্যাক্টিভিটি শুরু করেছে আর কি, আর মানুষের মাঝে যেভাবে সচেতনতা আসছে, বিশেষ করে আপনার মিডিয়া, আমার মনে হচ্ছে অদূর ভবিষ্যতে আমাদের 25% আমরা উন্নীত হতে পারবো বলে আমরা আশা করি। মানুষ এখন গাছের চারা কিনে লাগাতে শিখেছে। তো এই যে মানুষ গাছের গুরুত্ব বুঝলো, আমাদের এই কোথাও বিশেষ করে উত্তরবঙ্গে যদি আমি যাই, দেখা যাচ্ছে কৃষি জমিতে মানুষ যদিও বিদেশি গাছ ম্যাক্সিমাম, কিন্তু তারপরে সে লাগিয়েছে। বিশেষ করে আমাদের হাই রোডের পাশে যখন আমরা চিটাগাং যাই, রাস্তার দুই পাশে দেখা যায় অনেক জমিতে মালিক হয়তো থাকে না দেশে, সে তার জমিতে বনায়ন করে চলে আসছে। তো সেইগুলো যদি আমরা ক্যালকুলেশনে নিয়ে আসি, আমার মনে হয় এই 17% কেন, এটা 20% হয়ে যেতে পারে। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। ইউনুস ভাই, বর্তমানে বনভূমির ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে? বনভূমি ব্যবস্থাপনা একটা পরিবর্তন এসছে। 1960-62 দিক থেকে তখন ইস্ট পাকিস্তান ছিল, তখন বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সৃষ্টি হলো। এই বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বেশ কিছু প্রাকৃতিক বন থেকে গাছ আহরণ করায় এবং এই বনের যে শূন্যতা সৃষ্টি হয়, এইটাই হলো তো মূলত ডিফরেস্টেশনের একটা স্টেজ, কিন্তু ওখান থেকে শুরু হয়েছে। 80-র দশকে এসে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে যে এইভাবে যখন বনের আচ্ছাদন হারিয়ে যায়, হ্রাস পায়, অনেক জায়গার বন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যে ইনল্যান্ড শাল ফরেস্ট যেটা আছে, গাজীপুর, টাঙ্গাইল, মধুপুর, ময়মনসিংহ, তারপরে দিনাজপুর, দামরহাট, নওগাঁ, তারপরে আপনার পঞ্চগড় থেকে শুরু করে এসব জায়গায় এই ডিফরেস্টেশন রেটকে সাবসিডাইজ করতে গিয়ে বা এটাকে সাপ্লিমেন্ট করতে যেয়ে কৃত্রিমভাবে বন সৃষ্টি করার প্রয়োজনে মানুষকে সঙ্গে নেওয়া হয়েছে, যাদের আমরা উপকারভোগী বলে থাকি, যারা সামাজিক বনায়নের অংশীদার। বাংলাদেশে সামাজিক বনায়ন অত্যন্ত সফল একটি কার্যক্রম। এর ফলে দারিদ্র্য বিমোচন হয়, পরিবেশ সংরক্ষণ হয় এবং আজকের যে এই বছরের যে থিম ফরেস্ট অ্যান্ড ওয়াটার, সেই ওয়াটার যে রিটেনশন হয় এই ফরেস্টের ফলে। একই সাথে আমাদের পাহাড়ি বনে, বিশেষ করে আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য 3টি জেলা, তারপর হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এই সমস্ত জায়গায় কিন্তু একসময় বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে যখন সাইক্লোন হলো, আপনারা জানেন যে 80 এবং 90-র দশকে বেশ কিছু সাইক্লোন হয়েছে, তখন কক্সবাজার এবং চট্টগ্রামের বনের ব্যাপক ক্ষতি হয়েছে, আপরুটেড হয়েছে গাছ, সমুদ্রের সাইক্লোন, টাইডাল সার্জে। সেই সমস্ত জায়গায় মানে রিফরেস্টেশন করার জন্য বন বিভাগ কিন্তু ম্যাসিভ স্কেলে বনায়ন করেছে। এই মুহূর্তে প্রায় 20%-এর মতো বনায়ন হয়েছে বাংলাদেশে, মানে টোটাল ল্যান্ডের 20% না, মানে প্রাকৃতিক বন হলো 80% আর 20% হলো কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। 2005 এবং 2007 সনে এফএ কর্তৃক একটি জরিপ পরিচালিত হয়েছে, সেই সময় 16% ছিল মানে আপনাদের কৃত্রিমভাবে বনায়ন করা। পরবর্তীকালে আরও ব্যাপক বনায়ন করা হয়েছে, বিশেষ করে আমাদের কোস্টাল এলাকা। বাংলাদেশেই পৃথিবীতে পায়োনিয়ার যারা প্রাকৃতিক ম্যানগ্রোভের পাশাপাশি আমাদের নিজেদের লব্ধ জ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে আমরা উপকূলীয় বনায়ন সৃষ্টি করেছি। উপকূলীয় বনায়ন সৃষ্টি করার ফলে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে, যদি আপনি 50 দশকের যে বাংলাদেশের মূল ভূখণ্ড ছিল, তার থেকে 2000 বর্গ কিলোমিটার জায়গা বাংলাদেশের আয়তনের সাথে যোগ হয়েছে। এই যে বনায়নের মাধ্যমেই ভূমি সংরক্ষণ করা, ভূমি পুনরুদ্ধার করা, নদী থেকে, সাগর থেকে, এই প্রক্রিয়ারও কিন্তু বনের একটা বিশাল অবদান। আর পাহাড়ি বনে আপনার পিছনে যে ছবিটি আপনি দিয়েছেন যে কাপ্তাই থেকে আনা হয়েছে, আপনি দেখবেন যে এই সমস্ত পাহাড়ি বনে পাশেই দেখবেন যে এই জলাধার, এই জলাধার কিন্তু কেউ তৈরি করে নাই, এগুলি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে।
কাঁচালং ফরেস্টের কথা, রিজার্ভ ফরেস্ট, মাইনি হেডওয়াটার রিজার্ভ, এই সমস্ত জায়গায় কাঁচালং যে নদী, এই নদীটা সৃষ্টি হয়েছে আপনার এই কাঁচালং বন থেকে। নদীটা এসে আপনার কর্ণফুলিতে পড়েছে। এই সাঙ্গু নদী, মাতামোহরী নদী কিন্তু ফরেস্ট থেকে আসছে। সাঙ্গু ইজ এ ভেরি বিগ রিজার্ভ ফরেস্ট। কাজেই প্রত্যেকটা যে নদীর নাম বলবো আমি, এই নদীগুলি সৃষ্টি হয়েছে এই বন থেকে। অর্থাৎ এবছরের প্রতিপাদ্য বিষয়টি অত্যন্ত যোগ্যোপযোগী, যে পানির সাথে মানুষের যে জীবনের সম্পর্ক, সভ্যতার সম্পর্ক, জীবিকায়নের সম্পর্ক এবং এই মাটির উর্বরতার সম্পর্ক, যে কৃষি উৎপাদন যার উপর নির্ভরশীল, সেটি মূলত আসে বন থেকে। এবং সেইটা মানে অগ্রাধিকার ভিত্তিতে বলতে হবে সেটি প্রাকৃতিক বন। যেই বন এখনও রয়েছে সেই বন যদি আমরা সংরক্ষণ করতে পারি, পার্শ্ববর্তী মানুষগুলোকে বন সংরক্ষণে আমরা অংশীদার করতে পারি, তাদের বিভিন্নভাবে আমরা যদি প্রলুব্ধ করতে পারি, যাতে তাদের জীবিকা, তাদের নান্দনিকতা, তাদের ভবিষ্যৎ প্রজন্মের যে সিকিউরিটি, লাইভলিহুড সিকিউরিটি, সেটা যদি আমরা দিতে পারি, সরকার এবং মিডিয়া, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সবাই যদি আমরা এই কাজটি করতে পারি, আমার বিশ্বাস যে বাংলাদেশের মাটি যত উর্বর এবং এই চিরহরিৎ বন, ট্রপিক্যাল রেইন ফরেস্ট এখানে যেভাবে ছিল, ইভেন আমার শৈশবে 50-60-এর দশকে, সেটা যদি আমরা আবার ফিরে যেতে পারি, আবার যদি অরণ্যকে আমরা ফিরিয়ে আনতে পারি, তখনই বলতে পারবো লৌহে নগর ফিরিয়ে দেওয়া সেই অরণ্য। আচ্ছা, আমাকে একটি কথা বলেন যে টাঙ্গুয়া এবং পাশুয়াতে যে ধরনের হিজল, করজ গাছগুলো দেখি, এর নিয়ন্ত্রণ কি বন বিভাগের হাতে না অন্য কোনো ডিপার্টমেন্ট? এইটা একটা দীর্ঘদিনের একটা লিগ্যাসি আমরা বহন করছি। হাকালুকি হাওর এবং টাঙ্গুয়ার হাওর এবং এর যে ছোটোখাটো হাওর বা বাওর, এটার অংশ, এটা কিন্তু বন বিভাগের নিয়ন্ত্রণে না, এটা হলো ভূমি প্রশাসনের নিয়ন্ত্রণ। এখানে একটা টানাপোড়েন আছে। এইটির ব্যবস্থাপনা যেহেতু মালিকানায় বন বিভাগের নেই, এখানে ব্যবস্থাপনাগত যে কৌশল এবং যে এটার যে এনফোর্সমেন্টের যে ক্যাপাসিটি, এটা বন বিভাগ বন আইন দ্বারা এটা করতে পারছে না। এটি একটি চ্যালেঞ্জ আমাদের। এখানে যে ধরনের পরিযায়ী পাখি আসে কিংবা অন্যান্য প্রাণী আছে, সে কারণেও তো এটা বন বিভাগের কাছে আসা উচিত। না, এটা আপনি সঠিক বলেছেন। এটা নিয়ে আমরা আলোচনা করছি। 1950 সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের মধ্যে কিছুটা সমস্যা রয়েছে, যেখানে এই জমিগুলো, এই ওয়েটল্যান্ডগুলো, এই জলাভূমিগুলো ইজারা দেওয়া হয় জেলা প্রশাসনের মাধ্যমে এবং সেখানে রাজস্ব আহরণ করা হয়। ইট ইজ নট ফর এনি কনজারভেশন ইনিশিয়েটিভ, ইট ইজ ফর আর্নিং দি রেভিনিউ ফ্রম দি ওয়েটল্যান্ডস। আবার ফিরে আসবো আপনার কাছে, ডক্টর জসিমউদ্দিন। একটি দেশের বন এবং বন্যপ্রাণী কতটুকু গুরুত্বপূর্ণ? বন এবং বন্যপ্রাণী খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমি এটাকে কয়েকভাবে দেখতে পারি। প্রথমে যদি আমি বনের কথা বলি, অর্থনৈতিক দিক থেকে বন আমাদের অনেক প্রোডাক্ট সাপ্লাই দেয়। আমাদের আসবাবপত্র তৈরি থেকে আরম্ভ করে সকল টিম্বারের সোর্স হচ্ছে বন। ইভেন এখন মডার্ন যে গাড়ি, পরিবেশ বান্ধব গাড়ি তৈরি করি, হ্যাঁ, সেখানে কিন্তু বনের গাছ বিশাল একটা ভূমিকা পালন করে আসছে। এখন কলকারখানার যন্ত্রপাতিতে বিশালভাবে ইউজ হচ্ছে। ওষুধি উদ্ভিদ আমাদের সে বন থেকে আসতেছে। এখন মডার্ন যে আমরা চিন্তা করতেছি, বনের কাছে গিয়ে আমরা একটু নিঃশ্বাস নিই। তাহলে যে ইকোট্যুরিজমের যে কনসেপ্ট আসছে, তো বনের জন্য তো ইকোট্যুরিজম। তো এই বন না থাকলে মানুষ ইকোট্যুরিস্ট সম্ভাবনা খুবই কমই ছিল। এখন ইকোট্যুরিস্ট হওয়ার সাথে সাথে মানুষ যখন বনে যাবে, যাওয়ার সাথে সাথে মানুষ সেখানে গিয়ে সে খরচ করবে। সেই টাকাটা কার কাছে যাবে? সেখানকার লোকাল পিপল যারা সার্ভিস দিবে। ক্লাইমেট চেঞ্জে তো বিশালভাবে বন ভূমিকা রাখছে। ক্লাইমেট চেঞ্জ হলে যদি দেশ যদি লবণাক্ত হয়, তো লবণাক্ত সহিষ্ণু আমার শস্য দরকার, সেই শস্যের জন্য জিন দরকার। সেই জিনটা আমরা কোথায় পাবো? তাহলে সেই ম্যানগ্রোভ ফরেস্টের কাছে জিন আছে, তাহলে আপনার বন সেটা জিনের আধার হিসেবে কাজ করতেছে। আর আজকে আমি অনেক গাছের ভ্যালু জানি না, হয়তো অদূর ভবিষ্যতে আমি সেই গাছগুলোর ভ্যালু জানবো। হয়তো দেখা যাচ্ছে সেটা জীবন রক্ষাকারী কোনো একটা মেডিসিন। আর তাছাড়া যে কথাটা আজকে আসলো, ইন্টারন্যাশনাল যে বন দিবস, সেই দিবসের যে মূল বিষয়টা ওয়াটারশেড ম্যানেজমেন্ট এবং ফরেস্ট। তাই আজকে এই বন থাকলে আপনার সয়েল ইরোশন সে কন্ট্রোল করতেছে। আজকে বন থাকলে সে বৃষ্টিপাতকে ত্বরান্বিত করতেছে। ফটোসিনথেটিক যে অ্যাক্টিভিটিস, তার মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সড করে আবার অক্সিজেনকে বায়ুতে দিয়ে
বায়ুটাকে ক্লিন করতেছে। সো এক কথায় বলতে গেলে এই বন ছাড়া সভ্যতা সম্ভব না। এখন হচ্ছে ওয়াইল্ড লাইফের ভূমিকা, বন্যপ্রাণী এখানে বিশালভাবে ভূমিকা পালন করছে, বিশেষ করে বনের যে সিড বিস্তার। হ্যাঁ, অনেক পাখি, অনেক পশু, অনেক ম্যামাল গাছপালার বিভিন্ন ফলমূল খেয়ে থাকে। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করে, এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করার সময় তারা ফল অথবা বীজ তারা নিয়ে যাচ্ছে, এভাবে বিস্তার করতেছে। ওয়াইল্ড লাইফ ট্যুরিজম সারা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, কারণ সবাই চায় বনে গিয়ে একটু বাঘ দেখতে, একটু হনুমান দেখতে, একটু বানর দেখতে। তাহলে এই মানুষ যাওয়া দেখা, তার সাথে সাথে বিশাল একটা অর্থনৈতিক চেঞ্জ। বন এবং বন্যপ্রাণী এই দুটো কিন্তু পাশাপাশি খুব ক্লোজলি রিলেটেড, তাই এই দুটোর গুরুত্ব অপরিসীম। তবে আমার একটা কথা এখানে আছে, সেটা হলো যে যাই হোক এই ধরনের কর্মকাণ্ডের সাথে যেন আমাদের পরিবেশের কথা চিন্তা করে প্রকৃতিকে যখন অবলোকন করতে যাব, তার কাছে যাব, তখন যেন একটা নিয়ন্ত্রিত অবস্থায় যেন হয়। কারণ যদি আমরা সেই সব জায়গাতে অতিরিক্ত পদচারণা করি তাহলে কিন্তু ওই সেন্সিটিভ এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ব্যাপারটিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে ধরেন যারা বেড়াতে যাবেন তাদের জন্য গাইডলাইন থাকবে, তারা বনে গিয়ে কি করতে পারবে, কি করতে পারবে না। কারণ আমরা দেখি যে বনে পিকনিক হয়, বনে মাইক বাজানো হয়, মাইক বাজাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু নিয়ন্ত্রিত হওয়া দরকার। পাশাপাশি আরেকটি জিনিস আমার যেটা মনে হয় যে চরাঞ্চলে সব চরই যদি আমরা দখল করে ফেলি তাহলে এই পাখিগুলো কিংবা প্রাণীগুলো থাকবে কোথায়? সুতরাং বসতির ব্যাপারটাও কিন্তু চিন্তা করতে হবে। সব চরে কিংবা সব এলাকাতে উপকূলে যেন আমরা বসতি না গড়ে তুলি। এক্স্যাক্টলি। হ্যাঁ, ইউনুস ভাই, এই বন ব্যবস্থাপনা এবং সংরক্ষণে বন বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আছে? সামাজিক বনায়নে যে সমস্ত বৃক্ষ আহরণ করা হবে এবং বিক্রয় করা হবে তার শতকরা 10% অর্থ রেখে দেওয়া হবে পরবর্তী আবর্তের বাগান তৈরি করার জন্য। এটি একটি বিশেষ টেকসই ভিত্তি। আর একটি বিষয় আমরা এখন নতুন করে যেটা ভাবছি যে প্রোটেক্টেড এরিয়া এবং জাতীয় উদ্যান, জাতীয় উদ্ভিদ উদ্যান, ইকো পার্ক, সাফারি পার্ক, এগুলি যেমন বন্যপ্রাণী সংরক্ষণের সাথে মানে প্রকৃতি পর্যটন, ইকো ট্যুরিজমের একটা সম্পর্ক রয়েছে। মানুষ বড় বড় শহরে, অট্টালিকায় বা 5 স্টার 7 স্টার হোটেলে তারা এখন বিনোদন করতে চায় না। বিশেষ করে মধ্যবিত্ত সমাজের মধ্যে, বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে, মানুষের প্রকৃতির কাছে যেতে চায়। সেখানে আমার বন্যপ্রাণী একটা বিশেষ জায়গা দখল করে আছে, আকর্ষণের জায়গা। কাজেই বন্যপ্রাণী এবং প্রকৃতি পর্যটন একসাথে, সেইখানেই একটা চ্যালেঞ্জ থাকে। যেমন লাওয়াছড়াতে একটা চ্যালেঞ্জ ইতিমধ্যেই আমরা লক্ষ্য করি, সেটা হলো এটা ক্যারিং ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। তবে বন বিভাগ বসে নেই এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের ক্যারিং ক্যাপাসিটি নির্ণয় করা হয়েছে। এখানে কতজন মানুষ প্রতিদিন ভ্রমণ করতে পারবে সেই ধরনের একটি ডাটা, বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত ডাটাবেজ আমাদের রয়েছে। তবে আপনি হয়তো লক্ষ্য করবেন যে আমরা কতটা রেসপন্সিবলি ট্যুরিজমটা করি। ট্যুরিজম কয়েক ধরনের, রেসপন্সিবল ট্যুরিজম আছে। যেমন আমি যত ওয়েস্ট আমি জেনারেট করব, আমার গ্রুপ জেনারেট করবে, সেই ওয়েস্টটা আমি ক্যারি করে গাড়িতে করে বাসে করে আমি আবার ব্যাক করে নিকটস্থ একটা ডাস্টবিনে ফেলে আসবো। এইটা হলে এক রেসপন্সিবল ট্যুরিজম। আর যদি ইরেসপন্সিবলি আমি রাস্তাঘাটে, আমি দুপুরে খাবার খেলাম, সকালে নাস্তা খেলাম, রাস্তার পাশে ন্যাশনাল পার্কের মধ্যেই বা ইকো পার্কের মধ্যে, সাফারি পার্কের মধ্যেই আমি যত্রতত্র ফেলে চলে আসলাম, এইটা কিন্তু আসলে ওয়েস্ট ম্যানেজমেন্টের সবচেয়ে খারাপ ধারণা। এবং এর ফলে আলটিমেটলি যেই ইকো পার্ক বা যেই ল্যান্ডস্কেপে গেলাম সেটাকে আমরা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করে তুললাম। তা আমি অনুরোধ করব আপনার মাধ্যমে এবং অন্যান্য মিডিয়াকেও আমি অনুরোধ করব যে এই বিষয়ে মানুষকে সেন্সিটিভ করা যেতে পারে, যে নেচার এডুকেশন দেওয়া দরকার, যে হাউ টু বিহেভ উইথ দি ওয়াইল্ড অ্যানিমেলস, হাউ টু বিহেভ উইথ দি নেচার, হাউ টু বিহেভ ইন দ্য পার্ক। আরেকটা জিনিস এর সাথে অ্যাড করা যায় যে ইকো ট্যুরিজমের জন্য একটা ফি নেওয়া এবং এই রেসপন্সিবল ট্যুরিজমের জন্য, তাহলে এই রক্ষণাবেক্ষণের ব্যাপারেও কিন্তু অনেক সাহায্য হবে। আর একটি ব্যাপার হলো আইনের প্রয়োগটা যদি ওইভাবে কঠিনভাবে করা হয়। কারণ আমরা অন্য দেশে দেখি যে একটি কেন যদি ফেলা হয় বাইরে, তাহলে তার জন্য $200 ফাইন করা হয়। তো সেইখানে আমরা আমাদের দেশে কিন্তু সেই ধরনের কোনো আইনের প্রয়োগ দেখি না, যে আমরা যদি লিটার করি, আমরা যদি কোনো ময়লা ফেলি, তাহলে সেটার জন্য একটি ফাইন আছে।
সেই ব্যাপারটিও কি ইন্ট্রোডিউস করা যায় না আমাদের বনগুলোতে, আমাদের যেই সব জায়গায় ট্যুরিজম হয় সেই সব জায়গাতে? না, এই আইনে আছে যে আমরা একটা আইন তৈরি করেছি 2012 সালে। আশা করি যে নতুন আইন শুধু কাজ দেয় না, যদি এইটা একটা ইফেক্টিভ ইনস্টিটিউশনের মাধ্যমে এরা পরিচালিত না হয়, তো সেই ইনস্টিটিউশনটা গড়া অত্যন্ত জরুরি। আমি মনে করি এই মিডিয়ার মাধ্যমে আপনারাও সবাইকে সচেতন করবেন এবং আইন প্রয়োগ করার মতো একটি প্রতিষ্ঠান আমাদের সারা দেশব্যাপী আমাদের তৈরি করতে হবে, যাতে আমরা হয়তো এখন না হলেও আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো। অনেক ধন্যবাদ। ডক্টর জসিমউদ্দিন, এই বন দিবস উপলক্ষে কি বলতে চান? বনকে রক্ষা করার জন্য প্রথম বনের বাউন্ডারি আমার ঠিক করা দরকার, এবং সে সীমানা ঠিক হলে মালিকানাটাও ঠিক হবে। যেহেতু সীমানা ঠিক নেই, মালিকানা নিয়ে অনেক ঝামেলা। বন বিভাগের জমি প্রশাসন লিজ দেয়, ইভেন বন বিভাগও জানে না, তাহলে এটা বিশাল একটা সমস্যা। এটা সারা বাংলাদেশে যে জায়গায় বন আছে সেখানে প্রভাবশালী বলেন, পলিটিশিয়ান বলেন, অথবা অন্য কোনো পাওয়ারফুল ব্যক্তির মাধ্যমে সরকারের সাথে যোগসাজে বনভূমিগুলো দখল হয়ে যাচ্ছে। তো এই জন্য প্রথমে আমার বাউন্ডারি দরকার, মালিকানা দরকার। বন বিভাগকে বনের মালিকানা দিতে হবে এবং সেটার বাউন্ডারি ঠিক করতে হবে। বাউন্ডারি ঠিক রাখার জন্য প্ল্যান্টেশন করে ফেলবো, তো এটা একটা হতে পারে। আর আরেকটা বিষয় আমরা করতে পারি গবেষণা ভিত্তিক ম্যানেজমেন্ট, যে আমাদের গবেষণা ভিত্তিক ভ্যালিড এবং রিলায়েবল ডাটা দরকার বন ম্যানেজ করার জন্য। বনের অনেকগুলো দিক আছে, ট্যাক্সোনমি আছে, ইকোলজি আছে, তারপরে ফরেস্ট ইকোনমিক্স আছে, ফরেস্ট প্যাথোলজি আছে, ফরেস্ট এনভায়রনমেন্ট আছে। তো এগুলো হচ্ছে বেসিক বন ম্যানেজমেন্ট করার জন্য। তো সেখানে মনে হচ্ছে ডাটার অনেক সময় খুব অভাব হয়ে যায়, তো সেই জিনিসগুলো মনে এনশিওর করা দরকার। আর আরেকটা বিষয় বলতে চাই আমি, বনের সাথে রিলেটেড স্টেক হোল্ডার যে সকল ডিপার্টমেন্ট আছে, যেমন আমরা জেনেছি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা একটা বনের স্টেক হোল্ডার। সেটার জন্মই হয়েছিল কিন্তু বনকে গবেষণা দিয়ে ডাটা দিয়ে সাহায্য করার জন্য। আজকে আমি মনে হয় আর কি সেভাবে সাহায্য করে কিনা আই মিন ডাউট। তাহলে সেরকম আরও কিছু প্রতিষ্ঠান আছে, তাদের সাথে মনে হয় ভালো যোগসূত্র করা দরকার এবং বনকে উন্নয়নের জন্য, ম্যানেজমেন্টের জন্য, কনজারভেশনের জন্য কনসার্ন ডিপার্টমেন্টগুলো থেকে ডাটা আসা উচিত। আর পরিশেষে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমরা যারা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানে গবেষণা করি, আমাদের সাথে মনে একটা পার্টনারশিপ থাকা দরকার। আমরা তো সারাক্ষণ গবেষণা করি, আমাদের গবেষণার জিনিসগুলো আমরা কাজে লাগাতে পারতেছি না, তো কাজে লাগবে তো বনে। সেই ক্ষেত্রে মনে হয় বিশ্ববিদ্যালয় এবং বন বিভাগ, বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বন, বিশ্ববিদ্যালয়ের সাথে একটা চুক্তি থাকলে আমরা গবেষণা করব, গবেষণার ডাটাগুলো যাতে বন বিভাগ তাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে, কনজারভেশনের ক্ষেত্রে ইউজ করতে পারে, তাহলে এটা মনে হয় সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। আরেকটা কথা আসছে কারিকুলামে, এইভাবে যদি গবেষণা হয়ে আসে, আমরা সেগুলো ইজিলি আমরা আমাদের কারিকুলাম, বিশেষ করে বোটানি ডিপার্টমেন্ট, ফরেস্ট্রি, সয়েলস অ্যান্ড জিওগ্রাফি, সেখানে বন পড়ানো হয়, তো সেখানে আমরা এই ডাটাগুলো দিয়ে আমাদের সিলেবাসটা আপডেট করতে পারি। তাহলে এইভাবে হয়তো আমরা এই আমাদের কাঙ্ক্ষিত যে বন ব্যবস্থাপনা, সেখানে আমরা সহজে চলে যেতে পারি। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। শুধু দর্শক, বন না থাকলে আমরা আমাদের সুস্থ জীবন কল্পনাও করতে পারি না। আমাদের সুন্দর জীবন বনভূমির উপর অনেকটাই নির্ভরশীল। এজন্য বনভূমি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমাদের এই আলোচনা সার্থক হবে যদি আমরা সবাই মিলে বনভূমি রক্ষায় এগিয়ে আসি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ, স্নিগ্ধ শুনে স্নিগ্ধ